এই অপূর্ব বন্দ্যোপাধ্যায়? কি তার পরিচয়? কলকাতাবাসী হলেও গোটা রাজ্য জুড়ে জনপ্রিয়তা অপূর্বর। কেন শ্রমিক ভাইদের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে? বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন নিউজ অগ্নির একান্ত সাক্ষাৎকারে। বহু যন্ত্রণা, সংগ্রাম আর প্রতিকূলতার মধ্য দিয়ে কেটেছে তার জীবন। শ্রমজীবী মানুষের প্রিয় দাদা, যিনি শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে বারবার আন্দোলনের মঞ্চে নেতৃত্ব দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, অসহায় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে জেলবন্দি হওয়া, এ যেন তার জীবনের এক অনিবার্য অধ্যায়। আজ সেই শ্রমিক নেতা অপূর্ব বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতা, অধ্যবসায় ও নিষ্ঠা দিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তার এই নতুন পরিচয় ও সংগ্রামী অতীতের গল্প নিয়ে মুখ খুললেন অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায়। বিপত্তারণ পাত্র এবং শ্রমিক ভাইরা, বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে জানালেন বিশেষ সংবর্ধনা। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, এবং যেভাবে আপনারা আমাকে আশীর্বাদ করেন সেভাবে আশীর্বাদ করে যাবেন। দুর্গাপুজো বিজয়ের প্রত্যেককে শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। আর এইভাবে কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে থেকে যাতে কাজ করতে পারি ল পাস করে, সেটা আপনারা আশীর্বাদ করুন। সাধারণ মানুষের জন্য, সাধারণ কর্মীদের জন্য পাশে থেকে যাতে তাদেরকে আইনি পরামর্শ দিতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ আমি কামনা করি। আর আপনাদের এই আশীর্বাদকে ভর করে আগামী দিনে কন্ট্রাকচুয়াল কর্মী, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, এই আশা রাখি। সেদিন শ্রমিকদের নিয়ে বিভিন্ন আইনজীবীদের মাধ্যম দিয়ে লড়াই করেছিলেন শ্রমিকের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য। আজকে দেখা যাচ্ছে যে আইনজীবীর জায়গায় একটা আপনি পৌঁছেছেন, এবং সেক্ষেত্রে কতটা শ্রমিকরা সুবিধা পাবে, বা আপনার শ্রমিক ভাইদেরকে কিভাবে দেখবেন বা সহযোগিতা করবেন? আমি লেবার ল নিয়ে দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করছি। এই ট্রেডে 2000 সালে আসি, এবং তার পরবর্তীকালে দীর্ঘ বছর ধরে লেবারদের বিভিন্ন পাওনা গণ্ডা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি আইনিভাবে। তো পরবর্তীকালে এটা ভাবলাম যে ল যতক্ষণ না ঠিকমতো শিখতে পারবো ততক্ষণ লেবারদেরকে সুরক্ষা দেওয়া যাবে না। তো এর জন্যে LLB নিয়ে ভর্তি হলাম, ল নিয়ে ভর্তি হলাম। আমি 2022 সালে ভর্তি হই, এবং 3 বছরের কোর্স 2022 থেকে 25, যেহেতু আমার গ্র্যাজুয়েট আগে থেকেই ছিল, তো BA এবং পরবর্তীকালে LLB ল পাস করেছি, মার্কশিট রেজাল্ট পেয়েছি। এরপরে অ্যাডভোকেটের জন্য অল ইন্ডিয়া AIBA যে পরীক্ষা এক্সাম, সেটা দিতে হবে। আগামী 30শে নভেম্বর এটা এক্সাম আছে, তারপরে অ্যাডভোকেট হতে পারবো। এখন LLB বলতে পারবো যে অপূর্ব বন্দ্যোপাধ্যায় আগে ছিল একজন সাধারণ কন্ট্রাকচুয়াল কর্মী, আর এখন থেকে আমি বলতে পারবো যে আমি ল পাস করা, ল গ্র্যাজুয়েট, এবং আগামী দিনে যখন AIBA এক্সাম পাস করবো তখন অ্যাডভোকেট হতে পারবো। বিগত দিনে যে ঝড় প্রতিকূল পেরিয়ে এসেছেন, আজকের দিনে যে দাঁড়িয়েছেন নিজের যোগ্যতায়, এই বিষয় নিয়ে কি বলবেন? মানে আগের অপূর্ব বন্দ্যোপাধ্যায় আর আজকের অপূর্ব বন্দ্যোপাধ্যায়। কন্ট্রাকচুয়াল কর্মীদের দুঃখ দুর্দশা দীর্ঘ বছর ধরে দেখে আসছি 2000 সাল থেকে, এবং সেই দিন থেকে প্রতিজ্ঞা নিই যে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কিছু যদি করতে হয় তাহলে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হবে না, তার সঙ্গে আইন বিশেষ করে প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে ওয়ার্কারদের এই আইনি সহযোগিতা করার জন্য ল পাস করা, এবং আগামী দিনে প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল কর্মীকে তার আইনি সুরক্ষা দিয়ে দেওয়াটা আমার কর্তব্য। শুধু আমি লেবার ল নিয়ে থেমে থাকবো না, আমি ক্রিমিনাল লটা প্র্যাকটিস করব। তার কারণ আমি দেখেছি যে বিভিন্ন লোক যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদেরকে বিনা দোষে মালিকরা তাদের পয়সার জোরে পুলিশে প্রভাব খাটিয়ে বা পলিটিক্যাল পার্টিকে প্রভাব খাটিয়ে তাদেরকে জেলে ঢোকায়। তার মধ্যে আমিও একজন আছি। তো সেক্ষেত্রে দেখেছি জেলের ভেতরে শুধু সাধারণ যে মানুষ, তাদেরকে কিভাবে আইন না জানার ফলে তাদেরকে
ক্ষতিগ্রস্ত বা তার পরিবারকে ক্ষতিগ্রস্ত হতে হয়, তাদের সহযোগিতা করার জন্য লটা পড়া দরকার ছিল। সুতরাং শুধু লেবার ল করবো না, ক্রিমিনাল লটা প্র্যাকটিস করবো, মানুষের যাতে উপকারে লাগে। আর কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে যে আইনি অধিকার আছে আপনারা জানেন, দীর্ঘ বছর ধরে আদায় করে দিচ্ছি। এখন যেহেতু লয়ার হয়েছি তাই বলতে পারবো যে যেরকম গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন, তো তাদের অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেছিল গত পরশু। তো তারা আমাকে ওয়েলকাম জানালো যে ওদের পরিবারে একজন অংশীদার হলাম। আর আমার আইনি মেধা দিয়ে যদি কন্ট্রাকচুয়াল কর্মী সাধারণ মানুষকে কিছু উপকার করা যায় তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব, আর এটা আমার কর্তব্য। উদ্দেশ্য তাহলে কি আসছে আপনার এই যে উদ্দেশ্যটা? আমার উদ্দেশ্য একটা, যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মীকে বা কোনো সাধারণ মানুষকে তাদের মালিকরা যাতে অন্যায়ভাবে শোষণ না করে। এবং আপনারা দেখছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো একটা বড় ব্যাঙ্ক ভারত সরকারের, সেই ব্যাঙ্ক কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে মাত্র 7,000 টাকা বোনাস দেয়। এই 7,000 টাকা বোনাস নিয়ে যখন লেবার ডিপার্টমেন্টের ডিসপিউট চলে তখন সাধারণ কর্মীরা যাতে ওখানে যেতে পারবে না তাই ওরা হাইকোর্টে রিট পিটিশন করে। এখন আমাদের মতো শ্রমিক ঐক্য মঞ্চ বা কন্ট্রাকচুয়াল ইউনিয়ন যদি না থাকতো তাহলে হয়তো ফাইট দিতে পারতো না, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ করতো যে 7,000 টাকায় প্রাপ্য। আর সাধারণ কর্মীরা একটা সময় মেনে নেয় যে আমাদের ভাগ্যের বেশি কিছু নেই, আমাদের এটা হয়তো প্রাপ্য। আর যখন কোনো একটা বড় সংস্থা বুক বাজিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যখন বেআইনি কাজ করতে করার হিম্মত দেখাবে, তখন যে বাকি প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা সেটাকেই ফলো করবে। তখন 8.33 যে বোনাসটা আইনি অধিকার, সেই অধিকারটাকে বঞ্চিত করবে, এবং এটাই সাধারণ কর্মীদের কাছে এটা ধারণা তৈরি হবে যে আমরা হয়তো 7,000 টাকা বোনাসে হয়তো আমরা যোগ্য। 8.33টা ভুলে যাবে। এবং আপনারা দেখলেন যে গত 25শে সেপ্টেম্বর আমি যখন হাইকোর্ট থেকে বেরোচ্ছি, আমি একা ছিলাম, বেশ কিছু হুলিগানস তারা আমাকে আক্রমণ করলো। তাদের দাবি কি যে কেন আমরা হাইকোর্টে গেছি, তাহলে এটা নিশ্চয়ই পরিকল্পিত। পরে অনেক কিছুই খবর আসলো যে এর পেছনে কারা কারা কোন কোন মাথা আছে। বাট আমি যেহেতু আইনটা জানি, ভয় কাউকে পাই না, কোনো কোম্পানিকে মালিককে লড়ে যাব, তাতে যদি আরও 2-4 বার জেলে যেতে হয় যাব। সাধারণ কন্ট্রাকচুয়াল কর্মীরা যেহেতু আইন জানে না, তার ফলে তাদের মালিক পক্ষরা আগেও ঠকিয়েছে, আজও ঠকাচ্ছে, আগামী দিনেও ঠকাবে। এটা বুক বাজিয়ে বলতে পারি, যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী বা কোনো ওয়ার্কার যদি আমাদের কাছে আসে, আমরা বা আমি ব্যক্তিগতভাবে তার না নাম জিজ্ঞেস করব, না পরিচয় জিজ্ঞেস করব, না তার জাতি ধর্ম জিজ্ঞেস করব, না তার রাজনৈতিক রং জিজ্ঞেস করব। আমি তার হয়ে বিনা পয়সায় আমার সাধ্যের মধ্যে আমি তাকে আইনি সহায়তা করব। এটা আমার এলেবলি হওয়া এই কারণে, অন্য কোনো আমার উদ্দেশ্য নেই। বিগত দিনে কন্ট্রাক্টররা ঠিকমতো মাইনে দিচ্ছে না, বোনাস সময় দিচ্ছে না, এবং স্যালারিটাও হাফ করে দিচ্ছে। এর জন্য কোনো কি দাবি আওয়াজ তুলেছেন? শুধু বেতন দিচ্ছে না, টাইমলি দিচ্ছে না, কম দিচ্ছে, এটা বিষয় না। কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে শোষণ হচ্ছে, যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী ইয়ং জেনারেশন তারা কিছু কাজ না পেয়ে কন্ট্রাকচুয়াল কর্মীর কাজ করতে আসে, তাদের দুর্দশা নিজে কাজ থেকে না থাকলে কেউ বিশ্বাস করবে না যেরকমভাবে দুর্দশা হয়। বেতন 10 তারিখের জায়গায় কোনো 7 থেকে 10 তারিখ আইনে প্রতিষ্ঠিত যে 7 থেকে 10 তারিখের মধ্যে বোনাস দিতে, বেতন দিতে হবে। তাকে বেতন 7 থেকে 10 তারিখ পর্যন্ত ভুলিয়ে দেওয়া হচ্ছে। 20, 22, 25, 30 পরের মাস 2 মাস। এটা আইনকে তাহলে বুড়ো আঙুল দেখাচ্ছে। ডিপার্টমেন্ট আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্ট আছে, পিএফ ডিপার্টমেন্ট আছে, ইএসআইসি ডিপার্টমেন্ট আছে, লেবারদের জন্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। কিন্তু একজন কর্মী 7 থেকে 10 তারিখ পর্যন্ত বেতন পাওয়ার কথা, তারা বেতন 7 থেকে 10 তারিখে পাচ্ছে না। বোনাস
এক একটা স্টেটে এক এক রকম। আমাদের স্টেটে দুর্গাপুজোর আগে বোনাস দেওয়া হয় বা ঈদের আগে বোনাস দেওয়া হয়, অথচ দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো একটা ব্যাঙ্ক, তাদের কন্ট্রাকচুয়াল কর্মীরা পুজোর আগে বোনাস তারা কমপ্লিটলি পায়নি। এবার যদি বলেন যে ভেন্ডারের দোষ, কন্ট্রাক্টরের দোষ, আমি বলবো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ট্যাটুটারির মধ্যে পড়ছে যে সমস্ত পাওনা গন্ডা, তাহলে তার কর্তব্য, এবং সেকশন 21(4) পরিষ্কার বলছে লেবার অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্টে, যদি কন্ট্রাক্টর ফেল করে তাহলে তার ফুললি লায়েবল হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার। সেখানে আইনকে বুড়ো আঙাল দেখাচ্ছে, তাহলে কে প্রিন্সিপাল এমপ্লয়ার? আবার প্রিন্সিপাল এমপ্লয়ারকে যখন বলতে যাচ্ছে, ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে, যে আমি বেতন পাইনি বা আমি বোনাস পাইনি, তখন কি করছে? ওই তুমি তো আমার লোক না, তুমি তো কন্ট্রাক্টরের লোক। শুধু এখানে শোষণ হচ্ছে না, বোনাসের ক্ষেত্রে যেমন 30শে নভেম্বর পর্যন্ত যদি বোনাস না দেয় তারপরে ডিসপুট করার আইন। আমরা 2020 সাল থেকে এটা ডিসপুট রেজ করেছি, আজকে 2025 সাল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি জানে না যে 8.33 বোনাস অ্যাক্ট, 1965 বোনাস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, এটা কি জানে না? জানে, কিন্তু এটাকে ডিলে করার জন্য নোংরামি করছে। শুধু এখানেই না, মিনিমাম ওয়েজেস কজন কর্মী পায়, ধরুন 12 ঘন্টা ডিউটি করাচ্ছে, 8 ঘন্টা মিনিমাম ওয়েজেস দিচ্ছে, বুড়ো আঙুল দেখাচ্ছে আইনকে। পিএফের 12% পাওয়ার কথা, দেখা যাচ্ছে কোনো কোনো কন্ট্রাক্টর 12% ওয়ার্কার থেকে যেটা কাটছে সেটা জমা দিচ্ছে, আর বাকি যে 12% এমপ্লয়ার থেকে দেওয়ার কথা ওরা প্রিন্সিপাল এমপ্লয়ার থেকে নিচ্ছে, বাট দিচ্ছে না। এবার সাধারণ কর্মীরা যদি এটা বলতে, প্রতিবাদ করতে যায় এককভাবে, তাহলে পরের দিনও ছাঁটায়। আচ্ছা, ছাঁটায় যদি কোনো ফ্যাক্টরি অ্যাক্টে বা কোনো কন্ট্রাক্ট অ্যাক্টে যদি হয় যে যদি কোনো কারণে কোনো এস্টাবলিশমেন্ট লস খাচ্ছে, তাহলে সেখানে ছাঁটাইয়ের একটা নির্দিষ্ট আইন আছে। আর এখানে কি হচ্ছে, 1 মান্থ নোটিশ, 1 মাস নোটিশ দিচ্ছে ছাঁটাই। এই সমস্ত যে অরাজকতা চলছে। গ্র্যাচুইটি, একটা কর্মী যদি 5 বছর কাজ করে কোনো একটা এস্টাবলিশমেন্টে, সে যদি রিটায়ার্ড করে, চাকরি ছেড়ে দেয়, বা কর্মী যদি মারা যায়, তার পরিবারকে তার প্রিন্সিপাল এমপ্লয়ের দায়িত্ব গ্র্যাচুইটিটা পাইয়ে দেওয়া থ্রু কন্ট্রাক্টর। কিন্তু আজ পর্যন্ত দেশের একটা প্রিন্সিপাল এমপ্লয়ারকে দেখিনি এই উদ্যোগটা নিতে। আইনে কি বলছে যে 5 বছর যদি তার, ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করেছে 2010 সাল থেকে বা 11 সাল থেকে বা 12 সাল থেকে, আজকে ডেটে সেই ভদ্রলোক রিটায়ার্ড করেছে বা মারা গেছে, আর এরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক 2 থেকে 3 বছর 4 বছর পরে পরে কন্ট্রাক্ট চেঞ্জ করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করেছে 5 বছরের বেশি, কিন্তু কন্ট্রাক্টর ডিফারেন্ট। আইন কি বলছে, যদি কোনো প্রিন্সিপাল এমপ্লয়ার আন্ডারে মোর দেন 5 ইয়ার্স কাজ করে তাহলে গ্র্যাচুইটি তার প্রাপ্য। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে না, তাহলে ঠকাচ্ছে কে? প্রিন্সিপাল এমপ্লয়ার। আর এজেন্ট হচ্ছে ঠিকাদার। একটা ঠিকাদারের কাছ থেকে আপনি তাকে এমপ্লয়ার বানিয়ে তার কাছ থেকে আপনি কি ভালোটা আশা করবেন? আমরা একটা স্পেশাল কোর্স করতে গেছিলাম 5 দিনের ভিবিগিরি ন্যাশনাল লেবার ইনস্টিটিউটে, আমরা অনেক কিছু শিখে আসলাম। দেখলাম যখন আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি কোম্পানিগুলোকে, হয় কন্ট্রাক্টর মাধ্যমে কন্ট্রাকচুয়াল কর্মীদের চাকরি ছাঁটার হুমকি দেখাচ্ছে, অদ্ভুত ব্যাপার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দীর্ঘ বছর ধরে ঠকিয়ে যাচ্ছে, এখন একটা টিম প্রচার করছে মালিকদের যে যদি বোনাস 8.33 দেয় হাঁটিয়ে দেবে। আচ্ছা, আমার তাদের কাছে প্রশ্ন, যদি এটিএমে কোনো লোক না যায়, যেভাবে ফোনপে, গুগল পে, অনলাইন পেমেন্ট হচ্ছে, যদি এটিএমগুলোতে লোক না যায়, আগামী দিনে যদি এটিএমগুলো এসটিডি বুথে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে সেই কন্ট্রাকচুয়াল কর্মীদের চাকরি কি রিটায়ারমেন্ট করার গ্যারেন্টি কেউ নেবে? আমরা যেটা আইন অনুযায়ী বলতে চাই, এবং আইনে নির্দিষ্টভাবে আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার। যদি তার কারণে কোনো এটিএম বন্ধ হয় বা কোনো ব্রাঞ্চ বন্ধ হয়, সেই কন্ট্রাকচুয়াল কর্মীকে, শুধু স্টেট ব্যাঙ্ক না, ইউনিয়ন ব্যাঙ্ক বা যেখানে আছে, তারা সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে তাদের যে আরও বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তাদেরকে সেখানে করে দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার। এটা আইনত সাহায্য করার জন্য আমি এলএলবি করেছি বা হয়েছি। বিগত দিনে আপনি স্টেট ব্যাংকের হেড অফিসে বিক্ষোভ করেছিলেন শ্রমিকদের জন্য, যেখানে হচ্ছে কিছু ব্ল্যাক মানি তোলা হয়েছে রিসিপ্ট ছাড়া।
কতদূর এই ব্যাপারে সাকসেস হয়েছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত বড় অসভ্যতা দেখুন, একটা ন্যাশনাল ব্যাংক, আমি জানি না তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা চোখ থাকতেও দেখতে পায় না হয়তো, গায়ের জোরে কর্মীদের কাছ থেকে 5 থেকে 10 হাজার তার থেকেও বেশি টাকা নিয়ে কর্মীদেরকে নিয়োগ করেছে। আমরা যখন তাদেরকে চিঠি দিয়ে জানালাম কন্ট্রাক্ট পাওয়ার আগে 2024 সালের ফেব্রুয়ারি মাসে যে যে কয়েকটা ভেন্ডার, 4টে ভেন্ডারকে আপনারা 5টা ভেন্ডারকে আপনারা নিয়োগ করেছেন, তারা বিনা রসিদে টাকা নিচ্ছে। ওরা ওই কোম্পানিগুলোর কাছ থেকে ডিক্লারেশন নিল, মেল নিল, সেই মেলের কপি আমাদের কাছে আছে, এবং সেই কোম্পানিগুলো মেলে জানিয়েছে যে আমরা কোনো টাকা নিচ্ছি না। কিভাবে কি করলো? ওরা কিছু এজেন্ট বসিয়ে দিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন তাদের অফিসে, কোথাও ক্লাবে বা রাস্তার পাড়াতে ওরা এজেন্ট বসিয়ে দিল। এজেন্টের মাধ্যমে 5,000, 10,000, 20,000 বা ইত্যাদি ইত্যাদি টাকা তুললো। টাকা দিলে পরে জয়েনিং করাবো, টাকা না দিলে জয়েনিং করাবো না, এই করে প্রায় কয়েকশো কর্মীকে ছাঁটাই করেছে। সে নিয়েও ডিসপুট চলছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট তারা যদি তার কন্ট্রাকচুয়াল কর্মীদের প্রতি এরকমভাবে শোষণ করে, যারা দীর্ঘ বছর ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য জান লাগিয়ে এসছে, কাজ করেছে, তাদের প্রতি যদি এরকম অবজ্ঞা দেখায়, কথায় কথায় হাইকোর্টে চলে যায়, তাহলে আপনি কোন ব্যাংকে ভরসা করবেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা গ্রাহক আছে তারা কি করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ভরসা করবে? যদি তার ওয়ার্কারদের, সে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হোক বা পার্মানেন্ট ওয়ার্কার হোক, যদি তার ওয়ার্কারদেরকে ঠকানো হয়, তাদের ওয়ার্কারদেরকে শোষণ করা হয়, সেই প্রিন্সিপাল এমপ্লয়ারকে বা এমপ্লয়ারকে একটা কর্মী কি করে বিশ্বাস করবে? তাহলে আমাদের দেশে কর্মীদের উপরে বা বিশেষ করে কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে কিভাবে শোষণ চলছে একমাত্র এই সেক্টর নিয়ে যারা কাজ করে তারাই জানে। আর কোনো ভালো লোক এই সেক্টরের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করে না, কোনো মিডিয়া এটা নিয়ে প্রচার করে না। তারা অন্য টিআরপি দেখে, আপনাদের নিউজ অগ্নিকে ধন্যবাদ যে আপনি এটা জানার পরে যে আমি এলএলবি সদ্য পাস করেছি, তো আপনি আমার কাছে এসছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। কোনো মিডিয়া এটা নিয়ে একটা লেখা লেখে না, 1 মিনিটে একটা স্লট দেখায় না। তো এটা আমাদের কাছে দেশের জন্য দুর্ভাগ্য। আর আগামী দিনে এই সেক্টরটার কি হবে? যুব সম্প্রদায়, শিক্ষিত যুব সম্প্রদায় যারা কাজ করছে, কোনো কাজ পাচ্ছে না বলে এই যে পেটে জ্বালে তারা কাজ করছে, তাদের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখবেন। আর তারপরেই আমি বলবো যে যারা বিশিষ্ট জন আছে, ভোটের সময় ভোটের রাজনীতিতে নামে বিভিন্ন দলের হয়ে ঠিকাদারি করে, আপনারা দেখেছেন রাস্তায়, আপনার মিডিয়ার লোক, তো তারা যাতে আমার এই বক্তব্য শোনার পরে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে আমরা যে শ্রমিক ঐক্য মঞ্চ লড়াই করছি তাদের পাশে যদি দাঁড়ায়, তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। আর শুধু ভোট এটাই তো বিষয় না, আমাদের বাকি বিষয় নিয়েও আমরা যদি ভাবি, সমাজকে নিয়ে ভাবি, কন্ট্রাকচুয়াল সমাজ একটা বড় সমাজ। আগামী দিনে যত দিন যাবে তত বেশি বেশি কন্ট্রাকচুয়াল কর্মী হবে সারা দেশে, সরকারে যেই থাক না কেন। তাহলে সরকার পরিবর্তনের কথা বলছি, সরকারের নীতির পরিবর্তনের কথা বলছি, আর একটা সেকশন অফ ওয়ার্কার যেটা মেরুদণ্ড, দেশের ইকোনমির একটা মেরুদণ্ড ওয়ার্কার, সেই ওয়ার্কারকে আমরা শিখে আসলাম ভিবিগিরিতে যে ওয়ার্কার হচ্ছে ভগবানের একটা রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো সেই ভগবানের একটা রূপ ওয়ার্কার, যে দেশকে সবচেয়ে বেশি শক্তিশালী করে, সেই ওয়ার্কার, সেটা কন্ট্রাকচুয়াল হোক, ওয়ার্কার হোক বা পার্মানেন্ট ওয়ার্ক হোক, যাই হোক না কেন, তাদের উপর যদি নিপীড়ন নেমে আসে, কথায় কথায় চাকরি খেয়ে নেব, আর তাদের হয়ে যারা কথা বলতে যাবে, আওয়াজ তুলবে, তাদেরকে জেলে পুরে দেবো, জেলে ঢুকিয়ে দেবো, তো এর থেকে দুর্ভাগ্য আর আমাদের দেশের কি হতে পারে? সেই সমস্ত মালিকদেরকে ধিক্কার জানায়। আর তাদেরকে যারা সাপোর্ট করে, যে রাজনৈতিক দল হোক, কোনো নেতা হোক, মন্ত্রী হোক, বা কিছু যারা তাদের হয়ে ঘেউ ঘেউ করে, চিৎকার করে, তাদেরকেও আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন যত দিন যাবে, আর ধিক্কার জানাবেন। আমি তো লড়াই থেকে পিছিয়ে আসার লোক না, আর এই জেদেই আমি লটা পড়াশোনা করেছি, ল পাস করেছি। আগামী দিনে অ্যাডভোকেট হব এবং সাধারণ মানুষের জন্যে, কন্ট্রাকচুয়াল কর্মীর জন্যে আরও বেশি বেশি করে লড়াই করবো। এটা আমার কাছে একটা
নিজের প্রতি একটা কর্তব্য। আর আমি যেহেতু কন্ট্রাক্ট ওয়ার্কার থেকে উঠে এসেছি, এই কারণে আমি তাদের পাশে দাঁড়াবো। এটা আমার এটা আমার নিজের একটা দায়িত্ব। আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায়, আমি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, এবং আমাদের ইউনিয়ন সম্পূর্ণভাবে অরাজনৈতিক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা না প্রত্যক্ষ বা না পরোক্ষভাবে যুক্ত আছি। আর আমাদের একটা মঞ্চ আছে, সেই মঞ্চে দুটি ইউনিয়ন আছে, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টার্স সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স ওয়ার্কার্স ইউনিয়ন। আমরা এই দুটো মিলে শ্রমিক ঐক্য মঞ্চ গড়ে বিভিন্ন ফলস কেস খেয়ে পিছু না হেঁটে মালিকদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, আর মালিকদের চামচাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, মালিকদের দালালদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, মালিকদের প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি। আর যতদিন বেঁচে থাকবো লড়াই চালিয়ে যাব। আর এখন তো এলএলবি হয়ে গেছি, হ্যাঁ। আর আপনারা দেখেছেন যে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম কহে না। তো আমরা যে যাই বলুক না কেন, আমরা কন্ট্রাকচুয়াল কর্মীদের হয়ে, সাধারণ মানুষের হয়ে আমরা লড়ে যাব। আমাদের ইউনিয়ন সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের ইউনিয়ন যুক্ত না। আমরা সাধারণ কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়ে সারা রাজ্যব্যাপী তাদের ন্যায্য দাবিতে আমরা আইনি আন্দোলন করে, আইনি পরামর্শ দিয়ে আমরা তাদের অধিকার রক্ষা করার চেষ্টা করি। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, উনি আপনাকে কনগ্রাচুলেশন জানিয়েছে আপনার এই সাফল্যে, কি বলবেন? আমি নিউজ অগ্নিকে প্রথমে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। পাশাপাশি নিউজ অগ্নির মুখে শুনলাম যে আরামবাগ এসডিপিও সাহেব উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কনগ্রাচুলেশন জানিয়েছেন। আমি তার আশীর্বাদ প্রার্থনা করি, এবং যারা যারা আমাকে এরকমভাবে সহযোগিতা বা আমাকে মানসিকভাবে আমাকে সাহায্য করেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর সাধারণ কর্মী, সাধারণ মানুষের পাশে থাকতে পারি, তার জন্য আপনাদের কাছে সমর্থন চাই, আশীর্বাদ। নাম পরিচয়? আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায়, আমি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শ্রমিক ঐক্য মঞ্চের একজন কর্মী। আমি সদ্য ল পাস করেছি, এবং সেই কারণে আজকে আমাকে কর্মীরা সংবর্ধনা দিয়েছেন। আমি অনেক অনেক কৃতজ্ঞ, ধন্য, এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই। নমস্কার সবাইকে, শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যদিও আমরা শ্রমিক ঐক্য মঞ্চ ছবিতে বিশ্বাস করি না, আমরা শ্রমিক ঐক্য মঞ্চ ছবি দেখিয়ে কাজ করি না, তাও কর্মীদের ভালোবাসা এবং যারা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন, তারা সব সময় কিছু না কিছু বার্তা শুনতে চান আমাদের কাছ থেকে। যেহেতু আমরা কন্ট্রাকচুয়াল কর্মীদের স্বার্থে কাজ করি, সেই জন্য আমরা বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ কিছু কথা যেগুলো কন্ট্রাকচুয়াল কর্মীদের আগামী দিনে কাজে লাগবে, সেই জন্য আমরা বার্তা দিই। অপূর্বদা নতুন সংযোজন যেটা কাজলদা বললেন, এলএলবি, অপূর্বদা এখন 50 বছরের পরে ল পাস করেছেন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো যে যদি ইচ্ছে থাকে, ইচ্ছে শক্তি থাকে, তাহলে যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায়। অপূর্বদা যে ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন, YBN ইউনিভার্সিটি রাঁচি, আমরা গিয়েছিলাম সেখানে, আমি, ভাস্করদা, ওই ইউনিভার্সিটির যিনি চেয়ারপারসন আছেন তার সঙ্গে কথা হচ্ছে। সেই ভদ্রলোক নিজে বললেন যে তিনি একসময় গরুর দুধ বিক্রি করতেন, সেখান থেকে আজকে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে প্রায় 15 থেকে 20টি স্কুল করেছেন, ইউনিভার্সিটি করেছেন, যেখানে ল স্টুডেন্টরা বেরোচ্ছে, যেখান থেকে নার্সিং স্টুডেন্টরা বেরোচ্ছে, ডাক্তারি পড়ানো হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে, আয়ুর্বেদিকের যারা যারা ইয়ে আছে সেখানে পড়ানো হচ্ছে, তো হাসপাতাল হচ্ছে। তো উনি আমাদের বলছিলেন যে সাহেব, যদি ইচ্ছে থাকে, ইচ্ছে শক্তি থাকে, তাহলে যে কোনো সময় আপনি যে কোনো কাজটা করতে পারেন। ওনার ইচ্ছে আছে সারা ভারতবর্ষে YBN ইউনিভার্সিটিকে বিভিন্ন স্টেটে
যারা শিক্ষা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত আছে তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে শিক্ষা দেওয়া, যারা অপূর্বদার মতো বা আরো আমাদেরও ইচ্ছে জেগেছে অপূর্বদার পরে আমরা ভাবছি যে আবার নতুন করে আরেকজন শ্রমিক ঐক্য মঞ্চের যাতে এলএলবি পাস করতে পারে সেই জন্য আগে গেছিলাম। তো ইচ্ছে জানছে, তো উনি বলছিলেন যে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, যাদের ইচ্ছে শক্তি আছে, যারা চান যে ল পাস করে বিভিন্ন যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদের পাশে দাঁড়াবেন, সেই জন্য তার ইচ্ছে যারা বিভিন্ন জায়গায় সরকারি সুযোগ পান না অথচ তারা সমাজের জন্য কিছু করতে চান, অর্থাৎ নার্স হয়ে সামাজিক সেবা করতে চান, ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ারিং হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, তো তাদের পাশে যাতে ওয়াইবিএন ইউনিভার্সিটি দাঁড়াতে পারে সেই জন্য ওনার এই প্রচেষ্টা, যেটা উনি ঝাড়খণ্ড সহ আরো বেশ কিছু স্টেটে করেছেন। উনি বলছিলেন যে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ওয়াইবিএন ইউনিভার্সিটিকে পৌঁছে দেবো যাতে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তারা শিক্ষার সুযোগ পায়। আমরা এখান থেকে ওয়াইবিএন ইউনিভার্সিটির ওই চেয়ারপারসন সহ প্রত্যেকটি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওয়াইবিএন ইউনিভার্সিটির জন্যই হয়তো নতুন করে এলএলবি অপূর্বকে পাওয়া গেল। আবার আমরা অনেকে ইন্সপায়ার হয়েছি যে ল নিয়ে আরো নতুন নতুন করে শ্রমিক ঐক্য মঞ্চে কি করে এলএলবি পাস করা মানুষদের বের করানো যায়, আমরা সেই প্রচেষ্টা এগোচ্ছি। আর তার সঙ্গে আরো সংযোজন করব যে যারা ছবিতে থাকতে ভালোবাসেন, যারা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বিভ্রান্ত করেন, আপনারা আপনাদের কাজ করে যান। আজকে সকালবেলা বলেছি আমাদের ইউনিয়ন অফিসে অনেক কন্ট্রাকচুয়াল কর্মীরা এসেছিলেন যারা নিজেরাই শ্রমিক ঐক্য মঞ্চের কেক তৈরি করে দুটো ইউনিয়নের লোগো লাগিয়ে নিয়ে এসেছিলেন। আমরা কল্পনা করতে পারিনি যে কর্মীরা নিজেদের প্রচেষ্টায় নিজেদের কাটের পয়সা খরচা করে কেক বানিয়ে মিষ্টি নিয়ে এসে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বিতরণ করবে। আর কাউকে কাউকে স্টেজ ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করার লোক নিয়ে এসে মিষ্টি খাওয়াতে হবে, এটা শ্রমিক ঐক্য মঞ্চের সঙ্গে অন্যদের পার্থক্য। আমরা শুধু বলবো যে খরগোশ আর কচ্ছপের লড়াইয়ে সবসময় কচ্ছপের জয় হয়, তাই জয় সবসময় কন্ট্রাকচুয়াল কর্মীদের হবে। আগামী দিনে দেখতে থাকুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল কর্মীদের 8.33 হারে বোনাস পাবেন, কারো চাকরি যাবে না। যারা বিভ্রান্ত করছে, টাকা তুলেছে আবার নতুন করে যাতে সেখানে মালিক পক্ষকে হাতের একটু শক্ত করার যে বৃথা চেষ্টা, আপনারা চালিয়ে যান। শ্রমিক ঐক্য মঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেরকম 8.33 অর্ডার নিয়ে এসেছিল, ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে যেখানে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে হারাবো আর কন্ট্রাকচুয়াল কর্মীরা 8.33 হারে বোনাস পাবে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আমার নাম বিপত্তারণ পাত্র, পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর সিকিউরিটি মেইনটেন্যান্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। আর আপনারা জানেন এখন পশ্চিমবাংলায় একমাত্র শ্রমিক ঐক্য মঞ্চ যাকে কন্ট্রাকচুয়াল কর্মীরা ভরসা করেন। আমি সেই শ্রমিক ঐক্য মঞ্চের একজন কর্মী। আমি আর অপূর্বদা সহ যারা এখানে উপস্থিত আছেন, ফাইজুল্লাহ সহ, আমরা সবাই চাই যে শ্রমিক ঐক্য মঞ্চ সারা পশ্চিমবঙ্গের বুকে বিস্তার করবে। এই জন্য শ্রমিক ঐক্য মঞ্চকে নিয়ে আমরা কাজ করছি। আরো বেশি বেশি কন্ট্রাকচুয়াল কর্মীদের যাতে প্রোটেকশন দিতে পারি, কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে দাঁড়াতে পারি, তাদের শোষণের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই ইচ্ছে নিয়ে শ্রমিক ঐক্য মঞ্চে তৈরি। নমস্কার। পাশে অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে পেয়েছেন, কি বলবেন? একটা কথাই বলবো, দাদা যখন এই জায়গায় ছিল না তখনও পাশে পেয়েছিলাম, এবং আজকে দাদা যে একটা বড় প্ল্যাটফর্মে গেছে, আজকে আমরা প্রত্যেকটা শ্রমিক আমরা কিন্তু গর্বিত যে এরকম মানুষকে আমরা পাশে পেয়েছি। তাই দাদার জন্য সবাইকে বলবো একটু হাততালি দিয়ে দাদাকে আরও যাতে ওপরে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এবং গডের কাছে আমরা প্রার্থনা করব এই যে দুটো মানুষ অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং বিপত্তারণ পাত্র যেইভাবে শ্রমিকদের পাশে, শ্রমিকদের শোষণের পাশে দাঁড়িয়েছে, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তো এরকম নজির আর কোনো নেতাকে আমরা দেখতে পাইনি। আমরা নেতাদের কেরম দেখেছি, কোথায় পোস্টিং হবে, দুটো পোস্টিং দাও, কোথায় কাকে ট্রান্সফার করে 2 টাকা কামাবে তার জন্য ঘুরঘুর করে। তাই বলবো প্রত্যেকটা শ্রমিককে, কন্ট্রাকচুয়াল কর্মীদের বলবো যে আপনারা এমন একটা জায়গা বেছে নিন যেটা শ্রমিক ঐক্য মঞ্চ, এটা আগামী দিনে আপনাদের চাকরির সুরক্ষা এই শ্রমিক ঐক্য মঞ্চ 2 কাণ্ডারি দেবে, যার নাম অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং বিপত্তারণ পাত্র। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। আমার নাম রাকেশ গাঙ্গুলি, আমি শ্রমিক ঐক্য মঞ্চের একজন সাধারণ কর্মী।
বলুন বলুন। আচ্ছা, আমাদের শ্রমিক ঐক্য মঞ্চের মূল কাণ্ডারি, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্মানীয় অপূর্ব বন্দ্যোপাধ্যায়, এবং পাশে আছে শ্রমিক ঐক্য মঞ্চের আরেকজন কাণ্ডারি, পশ্চিমবঙ্গ কন্ট্রাক্ট সিকিউরিটি মেইনটেনেন্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপদ তারণ পাত্র। এতদিন আপনারা এই দুজনকে একটা রূপে চিনতেন, শ্রমিক ঐক্য মঞ্চের দুই কাণ্ডারি। এখন আমাদের শ্রমিক ঐক্য মঞ্চের যে মূল কাণ্ডারি অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের যে মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে, সেটা হচ্ছে এলএলবি অপূর্ব বন্দ্যোপাধ্যায়, তার যে নতুন পালক তার মুকুটে সংযোজন হয়েছে। এখন আমাদের আইসিআইসিআই ব্যাংক ইউনিটের যে সমস্ত কর্মীবৃন্দরা আছে, তারা সম্মিলিত হবে এলএলবি অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাবে পুষ্পস্তবক দিয়ে। আমাদের শ্রদ্ধেয় সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় মহাশয় দীর্ঘদিন আমাদের মতো সাধারণ শ্রমিকদেরকে নিয়ে কাজকর্ম করছেন। উনি আইনি পদক্ষেপ এতদিন যতটুকু জানতেন, তার মাধ্যমে ওনার নিজের চেষ্টার ঊর্ধ্বে গিয়েও আমাদেরকে নিয়ে লড়াই করেছেন আমাদের ভালোর জন্য। আজকের ডেটের পর থেকে ওনার মুকুটে আরেকটি নতুন পালক যোগ হলো এলএলবি, যার জন্য আমাদের সমস্ত ওয়ার্কারের গর্বে বুক ফুলে যাচ্ছে। প্লাস আগামী দিনে আমরা ওনাকে দীর্ঘ বছর ধরে চিনি, উনি আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এই আইনি মুকুট পাওয়ার পরে আরও ওনার খুব সুবিধা হবে। আমরা যে কোনো পার্সোনাল যদি কোনো সমস্যায়ও জড়িয়ে পড়ি, আমাদের যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয়, তাতেও উনি আমাদেরকে সর্বোত্তভাবে সাহায্য সহযোগিতা করবেন, এইটুকু আমাদের আছে এই বিশ্বাসটা। আর আমরা সমস্ত ওয়ার্কার শ্রেণীর পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন নিজের জীবনেও আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন, আর আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে সারা জীবন এই লড়াই আন্দোলনের মাধ্যমে আমাদের সঙ্গে থাকেন। আপনাদের জন্য লড়াই করতে গিয়ে উনি জেলও কেটেছে, সেক্ষেত্রে কি আজকে মনে হচ্ছে যে আগামী দিনে সঠিক বিচার বা আইনি ব্যবস্থা উনি আপনাদের জন্য এনে দিতে পারবেন? পৃথিবীতে যদি আইন ব্যবস্থার উপরে আপনার ভরসা থাকে, তাহলে হয়তো সেটা আজ নয়তো কাল হবে, দুদিন দেরি হতে পারে, কিন্তু সত্যের জয় একদিন নিশ্চিত হবে। আর এতগুলো পরিবার, শ্রমিক শ্রেণীর এতগুলো পরিবার, প্রত্যেকটা পরিবারের আশীর্বাদ ওনার সঙ্গে আছে। উনি যে লড়াই করছেন, যে লড়াই করার জন্য শ্রমিক পক্ষ ওনাকে এই আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য মিথ্যে কেস দিয়ে দুবার জেলে পাঠিয়েছেন, তার বিচার একদিন উপরওয়ালা আছে, তিনি করবেন। আর আমরা শুধু নয়, পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমাদের ফেসবুকের মাধ্যমে যারা এই সমস্ত কাহিনী, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত কাহিনী যারা শুনেছেন, তারা প্রত্যেকেও এই আশা রাখি যে একদিন না একদিন এই যুদ্ধে আমাদের শ্রদ্ধেয় দাদা জয়লাভ করবে। আমার নাম সৌমেন খাটুয়া। এটা মৌলালী, শিয়ালদা মৌলালী মসজিদের পাশে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজই সাংবাদিকতা। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440।
এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।